এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। আমরা আসলেই তোমাদের ভুলতে পারি না। এই 5ই আগস্ট বাংলার যে নতুন স্বাধীন সূর্য উদিত হলো, সেই স্বাধীন সূর্য উদয়ের জন্য একেবারে প্রথম থেকে যদি বলি, শহীদ আবু সাইদ মীর মুগ্ধ থেকে শুরু করে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। তোমরা যারা আমাদের ফিল্ড সায়েন্স এবং সোয়েল সায়েন্স চেম্বারের ফেসবুক এবং ইউটিউবের সাথে ছিলা, বা বিশেষ করে ফেসবুক বা আমাদের ফেসবুক আইডিতে দেখতেই পাইছো তোমরা, আমাদের টিচার্স প্যানেল সেই প্রথম থেকে একেবারে রাজপথে ছিল। এর মধ্যে তোমরা এটাও জানো আমাদের ফাউন্ডিং মেম্বার এবং আমাদের শিক্ষক, আমাদের ফিল্ড সায়েন্স সোয়েল সায়েন্স চেম্বারের শিক্ষক তোমাদের শাফিন ভাইয়া গুলিবিদ্ধ হয়ে এখনও হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে। সো তোমরা যারা এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বা অসুস্থ বা বিভিন্নভাবে ইনজুর্ড হয়েছেন, তাদের জন্য দোয়া করবা। ওকে, আজকে স্বাধীন বাংলাদেশের আমার প্রথম রেকর্ডেড ক্লাস। সো আমি নিজেও অনেক বেশি এক্সাইটেড। স্বাধীন বাংলাদেশের আজকের এই প্রথম ক্লাসে আমরা স্বাধীন হওয়ার আগে যে অধ্যায়টা শুরু করছিলাম বা রেকর্ডেড ক্লাস আমরা যে অধ্যায়টা পড়তেছিলাম সেটা ছিল বোটানি চ্যাপ্টার 9, মানে উদ্ভিদ শারীর তত্ত্ব, প্ল্যান্ট ফিজিওলজি। আজকে আমরা লেকচার 4 নিয়ে আলোচনা করব। লেকচার 4-এ আমরা কি পড়ব? আমরা আজকে পড়ব হচ্ছে প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। ওকে, প্রথমে আমরা জেনে নিই প্রস্বেদন বা ট্রান্সপিরেশনটা কী। আমরা পড়তেছি প্ল্যান্ট ফিজিওলজি, উদ্ভিদ শারীর তত্ত্ব। তাহলে এটা একটা উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে আমরা প্রথমে সংজ্ঞাটা যদি দেখি, প্রস্বেদনের সংজ্ঞাটা কী লিখতে পারি আমরা, তাহলে খেয়াল করো, এটা একটা বললাম শারীরবৃত্তীয় প্রক্রিয়া। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের প্রয়োজনের অতিরিক্ত পানি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে, অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায়, তাকে প্রস্বেদন বা ট্রান্সপিরেশন বলে। তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে প্রস্বেদন। আরও একটা বাংলা জেনে রাখবো, অনেক সময় জ্ঞানমূলকে দেয়া থাকে পরীক্ষায় আসলে আমরা বুঝতে পারি না, সেটা হচ্ছে বাষ্পমোচন বলে। প্রস্বেদন, ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন বলে। তাহলে আমরা প্রথমেই জেনে নিলাম প্রস্বেদনটা কী। তাহলে দেখো, উদ্ভিদ যে পানিটা গ্রহণ করতেছে তার 99% পানি সেই প্রস্বেদন প্রক্রিয়ায় বের করে দেয়। তাহলে 99% পানি, খেয়াল করো একটু, ওকে ঠিক আছে। উদ্ভিদ শোষিত পানির 99%কে সে বের করে দিচ্ছে, 99% বের করে দেয়। আর তাহলে ব্যবহার করতেছে কত? তার প্রয়োজনীয় কাজের জন্য 1% পানিকে সে ব্যবহার করে, 1% ব্যবহার করে। খেয়াল করো, সে যে পানি শোষণ করতেছে তার 99% পানি সে বের করে দিচ্ছে। এই প্রস্বেদনকে বিজ্ঞানী কার্টিস নামক একজন বিজ্ঞানী কি বলেন? কার্টিস বলেন প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি এভিল বলেন। প্রস্বেদনকে নেসেসারি এভিল বলে উল্লেখ করেন। নেসেসারি বা প্রয়োজনীয় অমঙ্গল বলেন, প্রয়োজনীয় অমঙ্গল। খুবই ইম্পর্ট্যান্ট, এটা অনুধাবনে আসে। প্রস্বেদনকে নেসেসারি এভিল বা প্রয়োজনীয় অমঙ্গল কেন বলা হয়? তাহলে কেন বলা হচ্ছে সেটা একটু পরেই বলতেছি। কে বলেন? বিজ্ঞানী কার্টিস প্রস্বেদনকে বলেন হচ্ছে প্রয়োজনীয় মঙ্গল। কে বলেন? কার্টিস বলেন। এটা জ্ঞানমূলকে আসে, জ্ঞানমূলক না, এমসিকিউতে আসে। এবং কেন এটাকে নেসেসারি এভিল বলা হচ্ছে সেটা পরীক্ষায় কীভাবে আসে? অনুধাবনে আসে। নেসেসারি এভিল বা প্রয়োজনীয় অমঙ্গল কেন বলা হচ্ছে? আমরা জানি প্রস্বেদন হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত পানি বাইরে বের করে দেওয়া। প্রস্বেদন হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেওয়া। তাহলে এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সে পানিটাকে বাইরে বের করতেছে। পানিটা কেন দরকার?
আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কী কাজ করে, পরিবেশ কর্তৃক গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং মূলরুম দ্বারা যে পানি শোষণ করে, দুইটার বিক্রিয়া ঘটিয়ে এসে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বা সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তাহলে খাদ্য তৈরির জন্য পানিটা লাগতেছে, খাদ্য তৈরির জন্য পানিটা লাগবে, সেই জন্য সে মূলরুম দ্বারা পানিটাকে শোষণ করতেছে। কিন্তু প্রশোধনের মাধ্যমে সে পানিটাকে বের করে দিচ্ছে। মনে করো তার পানির ঘাটতি দেখা দিচ্ছে, তার প্রশোধনটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, সে বেরই করে যাচ্ছে, তাহলে পানিটা তার প্রয়োজনে লাগতেছে, এর মধ্যে সে পানিটা বের করতেছে। কোনো কারণে যদি পানির ঘাটতি হয় বা পানির অভাব হয়, তখনও সে তার প্রসেসটা চলতেছে, তাহলে সে পানিটা তখনও বের করে যাচ্ছে। তাহলে একদিকে প্রয়োজনের অতিরিক্ত পানি বের করে উদ্ভিদ তার নিজের যে অভিশাপ বা নিজের যে সমস্যা সেটা সংশোধন করতেছে প্রয়োজনের অতিরিক্ত পানিটা বের করে দিয়ে, কিন্তু যখন তার পানির প্রয়োজন তখনও সে পানিটাকে বের করে দিচ্ছে। তাহলে একদিকে প্রশোধনটা পানি বের করে দেওয়াটা তার প্রয়োজন, অন্যদিকে যখন প্রয়োজন আছে পানির, তার নিজেরই প্রয়োজন, তখনও পানিটাকে বের করে দিচ্ছে, যেটা শত্রুর মতো কাজ করতেছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে নেসেসারি এভিল বা প্রয়োজনীয় অমঙ্গল। তাহলে একদিকে প্রয়োজন আবার অন্যদিকে অমঙ্গলীয় কাজ করতেছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রয়োজনীয় অমঙ্গল। তাহলে যখন প্রয়োজন আছে, প্রশোধনটা প্রয়োজন কখন, যখন বেশি পানি থাকে তখন সে বের করে দিক, কিন্তু যখন প্রয়োজন আছে তখনও সে বের করে দিচ্ছে, সেই জন্য এটাকে বলতেছে প্রয়োজনীয় অমঙ্গল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর প্রশোধন হার নির্ণয়ের একটা যন্ত্র আছে, প্রশোধন হার মাপার যন্ত্রের নাম, মাপার যন্ত্র হচ্ছে গ্যানং পোটোমিটার। গ্যানং পোটোমিটার এমসিকিউতে আসে, গ্যানং পোটোমিটার। গ্যানং পোটোমিটারের সাহায্যে প্রশোধন নির্ণয় করা যায়। তাহলে গ্যানং পোটোমিটার এই যন্ত্রের মাধ্যমে প্রশোধন হারটা নির্ণয় করা যায়। তাহলে কি বললাম, প্রশোধন কাকে বলে? প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাগারে বের করে দেওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে প্রশোধন। বিজ্ঞানী কার্টিস প্রশোধনকে বলেন প্রয়োজনীয় অমঙ্গল। উদ্ভিদ যে পানি শোষণ করে তার 99% পানি সেই প্রশোধন প্রক্রিয়া বের করে দেয়, 1% তার প্রয়োজনীয় কাজের জন্য সে রেখে দেয়। আর এইখানে আমরা বললাম প্রশোধন হার নির্ণয়ের যে যন্ত্র সেটাকে বলা হচ্ছে গ্যানং পোটোমিটার। প্রশোধন কিসের মধ্য দিয়ে হচ্ছে সেটার ভিত্তিতে প্রশোধনকে 3 ভাগে ভাগ করা যায়। প্রশোধনকে 3 প্রকার। প্রশোধন আমরা প্রকার পূর্ব প্রশোধন কিসের মধ্য দিয়ে হচ্ছে, পানিটা কীভাবে বের হচ্ছে বা কিসের মধ্য দিয়ে বের হচ্ছে, তার ভিত্তিতে প্রশোধন 3 প্রকার। আমরা 3 প্রকার প্রশোধন নিয়ে একটু পরে আলোচনা করব। 3 প্রকার কী রয়েছে? 3 প্রকার প্রশোধনের মধ্যে 1 নম্বর আমরা যেটা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি সেটা হচ্ছে পাতার মধ্য দিয়ে যে প্রশোধনটা হয়। তাহলে একটা হচ্ছে তোমার পত্ররন্ধ্রীয় প্রশোধন, পত্ররন্ধ্রীয় বা স্টুমাটাল রেসপিরেশন। 2 নাম্বার হচ্ছে ত্বকীয় বা কিউটিকুলার ট্রান্সপিরেশন। 3 নাম্বারে হচ্ছে লেন্টিকুলার। তাহলে প্রশোধন বললাম হচ্ছে 3 প্রকার, পত্ররন্ধ্রীয়, ত্বকীয়, আর একটা হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। এখন আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, প্রশোধনের প্রকারগুলো নিয়ে। ওকে, আমরা একটু আগে দেখলাম প্রশোধন হচ্ছে 3 প্রকার। প্রশোধনের মধ্যে প্রথমে ছিল পত্ররন্ধ্রীয় প্রশোধন। তাহলে 1 নম্বরে আমরা কি বললাম খেয়াল করো, 1 নম্বরে হচ্ছে পত্র বানানের মধ্যে এভাবে কেন হচ্ছে বারবার, পত্ররন্ধ্রীয় বা পত্ররন্ধ্রীয় বা স্টোমাটাল ট্রান্সপিরেশন। এখান থেকে আমরা কি জানবো? উদ্ভিদের মধ্যে প্রায় 95 থেকে 98% এর মধ্য দিয়ে হয়, এর মধ্য দিয়ে। তাহলে 95 থেকে 98% প্রশোধন হচ্ছে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে। উদ্ভিদের পাতা, কচি কাণ্ডে অনেক পত্ররন্ধ্র দেখা যায়, পাতা এবং কচি কাণ্ডে দেখা যায়। ফুলের ক্ষেত্রে দেখা যায় বৃতি, ও পাপড়িতে দেখা যায়, আর পাতা হচ্ছে প্রশোধনের প্রধান অঙ্গ। পাতা হলো প্রশোধনের প্রধান অঙ্গ।
তাহলে খেয়াল করো, আমরা বললাম প্রস্বেদন ছিল প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেওয়া। উদ্ভিদ কিসের মধ্য দিয়ে তার পানিটাকে বের করে দিচ্ছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। পত্ররন্ধ্র কি? আমরা পাতার মধ্যে কিছু ছিদ্র দেখতে পাচ্ছি, কিছু ছিদ্র দেখব, বা যারা অষ্টম অধ্যায়ে পড়ছে তারা নিশ্চয়ই জানো, বা আমরা একটু পরে চিত্র আঁকলে তোমাদের ক্লিয়ার হবে। এই পত্ররন্ধ্রের মধ্য দিয়ে প্রায় 100%-এর মধ্যে 95 থেকে 98% প্রস্বেদন এর মধ্য দিয়ে হয়। পাতা কচি কাণ্ডের মধ্যে অনেক পত্ররন্ধ্র দেখা যায়। ফুলের ক্ষেত্রে বৃতি এবং পাপড়িতে পত্ররন্ধ্র দেখা যায়। পাতা হলো প্রস্বেদনের প্রধান অঙ্গ। পাতা হলো প্রস্বেদনের প্রধান অঙ্গ। 2 নাম্বার যদি আমরা প্রস্বেদনের প্রকারটা পড়ি, 2 নাম্বার হচ্ছে কিউটিকুলার। তো কিউটিকুলার তো কি হবে কিউটিকুলার? আচ্ছা, উদ্ভিদের বহিতকে কিউটিন জাতীয় একটা রাসায়নিক পদার্থের স্তর জমা হয়ে একটা কিউটিকলের একটা আবরণ সৃষ্টি করে। খেয়াল করো, আবার বলতেছি, উদ্ভিদের বহিতকে কিউটিন জাতীয় রাসায়নিক পদার্থের একটা স্তর সৃষ্টি হয়, যেটাকে বলা হচ্ছে কিউটিকল। উদ্ভিদের বহিতকে কিউটিন জাতীয় রাসায়নিক পদার্থ জমা হয়ে একটা স্তর সৃষ্টি করে। আমি লিখতেছি, বহিতকে কিউটিন জাতীয় রাসায়নিক পদার্থের যে আবরণ, তাকে কিউটিকল বলে। এখানে খেয়াল করো ভাইয়া, কিউটিন, তারপর আমরা এখানে কিছু শব্দ পাই। একটা হচ্ছে কিউটিকল, তারপর হচ্ছে আরেকটা জায়গাতে পাওয়া হচ্ছে ক্যারাটিন, আরেকটাতে পাওয়া হচ্ছে কাইটিন। আমরা জেনে নিব হচ্ছে কোনটা কী দিয়ে তৈরি। কিউটিকল, ক্যারাটিন এবং কাইটিন, এগুলো কোনটা কী দ্বারা তৈরি? বা কোষ রসায়ন যারা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, কিন্তু কোষ রসায়ন যদি পড়ে থাকো তোমরা এগুলো নিয়ে জানার কথা। ক্যারাটিনটা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের তৈরি। ক্যারাটিনটা কী জাতীয়? প্রোটিন। ক্যারাটিন হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের তৈরি। কাইটিনটা কোন ধরনের পদার্থের তৈরি? কাইটিনটা হচ্ছে পলিস্যাকারাইড, শর্করা। কাইটিনটা হচ্ছে শর্করা জাতীয় পদার্থের তৈরি, শর্করা। আর কিউটিকল হচ্ছে লিপিড জাতীয় লিপিড দিয়ে তৈরি। তাহলে একটা লিপিড দিয়ে যেটা তৈরি সেটাকে বলা হচ্ছে কিউটিকল, আর যেটা প্রোটিন দিয়ে তৈরি সেটাকে বলা হচ্ছে ক্যারাটিন। প্রোটিনধর্মী যে পদার্থ সেটাকে বলা হচ্ছে ক্যারাটিন, আর যেটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেট দিয়ে তৈরি সেটা হচ্ছে কাইটিন। ওকে, এখানে দেখো কিউটিন। তাহলে কিউটিনটা কি? কিউটিনটা হচ্ছে লিপিড জাতীয় পদার্থের তৈরি। তাহলে এখানে আমরা জানলাম উদ্ভিদের বহিতকে কিউটিন জাতীয় রাসায়নিক পদার্থের যে আবরণ তাকে বলা হচ্ছে কিউটিকল। এখন এটার কাজটা কি আসলে? এটার কাজ হচ্ছে উদ্ভিদকে শুষ্কতার হাত থেকে রক্ষা করা। কিউটিকলের কাজ হচ্ছে উদ্ভিদকে শুষ্কতার হাত থেকে রক্ষা করা। শুষ্কতা কেন রক্ষা করতেছে এটাকে? বিশেষ করে মরুজ উদ্ভিদের মধ্যে কিউটিনের আবরণটা অনেক পাতলা থাকে। মরুজ উদ্ভিদের মধ্যে, আচ্ছা আগে জেনে নিই এটা দিয়ে কত পার্সেন্ট। আমরা এখানে পড়ছিলাম কত পার্সেন্ট হয়? 95 থেকে 98%। আর এটা দিয়ে 2 থেকে 5% প্রশোধন, 2 থেকে 5% প্রশোধন হয়ে থাকে। যাদের মধ্যে কিউটিনের আবরণটা পাতলা হবে, কিউটিকল বলে। কিউটিনের আবরণ পাতলা হলে এই ধরনের প্রশোধন হবে। কিউটিন আবরণ পাতলা হলে এই প্রশোধন হয়। তাহলে দেখো, যাদের মধ্যে কিউটিনের আবরণ বা কিউটিকল যেটা সৃষ্টি হচ্ছে, সে আবরণটা যদি পাতলা হয়ে যায়,
সে আবরণীটা যদি পাতলা হয় সেখান দিয়ে পানিটা বের হতে পারবে। তাহলে পত্ররন্ধ্র দিয়ে বের না হয়ে যদি এই কিউটিন বা কিউটিকলের যে আবরণ সৃষ্টি হচ্ছে সেটার মধ্য দিয়ে যদি পানিটা বের হয় সেটাকে বলা হবে কিউটিকুলার বা ত্বকীয় প্রস্বেদন। কিউটিকুলার বা ত্বকীয় প্রস্বেদন। মরুজ উদ্ভিদের মধ্যে এই আবরণীটা অনেক বেশি পুরো থাকে। মরুজ মানে কি, যারা হচ্ছে মরুভূমির উদ্ভিদ তাদের মধ্যে পানির পরিমাণ এমনিতেই কম থাকে। তাহলে সৃষ্টি করতে এখানে কী করছে, তাদের যে পাতার যে বহিতক বা উদ্ভিদের যে বহিতক, সেই বহিতকের মধ্যে বা তাদের কাণ্ডের যে বহিতক, সেই বহিতকের মধ্যে কিউটিকলের আবরণীটা অনেক বেশি পুরু করে দিছে। সেই পুরু করে দেওয়ার কারণে তাদের মধ্যে এই প্রস্বেদনটা কম পরিমাণে হয়। পুরু করে দেওয়ার কারণে তাদের প্রস্বেদনটা কম পরিমাণে হচ্ছে। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। আর এই শব্দগুলো বিভিন্ন জায়গায় পাবা, কিউটিকল। তাহলে কিউটিকলটা কি, কিউটিন জাতীয় পদার্থে তৈরি হচ্ছে। আর কিউটিন বা সুবেরিন মনে রাখতে পারো, কিউটিন বা সুবেরিন দিয়ে তৈরি হয়। এগুলো কোন ধরনের পদার্থ, লিপিড জাতীয় পদার্থ। আর ক্যারাটিনটা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। আর কাইটিন শর্করা জাতীয় পদার্থ। এখন আসা হচ্ছে আমরা 3 নাম্বার ইয়াটা একটু দেখি। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে লেন্টিকুলার। এখান থেকে আমরা প্রথমে জেনে নিই হচ্ছে এটা দিয়ে কত পার্সেন্ট প্রশোধন হয়ে থাকে। এটা দিয়ে প্রায় 1% প্রশোধন এটা দিয়ে হতে পারে। 1% হয়ে থাকে। আর এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে দিন রাত্রি 24 ঘন্টা এটা চলতে পারে। দিন রাত্রি 24 ঘন্টা। তাহলে পরীক্ষা আসে কোন প্রশোধনটা দিন রাত্রি 24 ঘন্টা, দিন রাত্রি 24 ঘন্টা চলতে পারে, দিন রাত্রি 24 ঘন্টা। আমরা এখান থেকে জেনে নিব হচ্ছে লেন্টিসেলটা আসলে কি। হোয়াট ইজ লেন্টিসেল? লেন্টিসেলটা কি, এটা জ্ঞানমূলক অনেক সময় আসতে পারে। লেন্টিসেলটা কি, এই পাশে দেখা যায়, আশা করি দেখা যায়। এখানে খেয়াল করো, মনে করো এটা একটা উদ্ভিদের মধ্যে পাতা। এটা একটা উদ্ভিদ রে, কি পাতা অঙ্কন করতেছে। আচ্ছা, আমি এটা মেইনলি দেখানোর হচ্ছে এটা একটা উদ্ভিদের মধ্যে এটা হচ্ছে প্রাইমারি বৃদ্ধি। উদ্ভিদের এটা হচ্ছে প্রাইমারি অবস্থা। উদ্ভিদটা আরেকটু মোটা হচ্ছে। এই অবস্থা থেকে যখন এই অবস্থায় যাচ্ছে উদ্ভিদটা, তার মধ্যে এখানে যে বাকলটা সৃষ্টি হচ্ছে, এই যে বাকলটা সৃষ্টি হচ্ছে সেটা টিস্যুগুলো ফেটে যায়। সেই টিস্যুগুলো ফেটে গিয়ে যখন বড় হচ্ছে তখন তার যে আবরণীটা ছিল, যে প্রাচীরটা ছিল, সেই প্রাচীরটা ছিঁড়ে গিয়ে এখানে কিছু ছিদ্রের সৃষ্টি হয়। যে ছিদ্রের সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে লেন্টিসেল। কি বললাম, উদ্ভিদের প্রাইমারি বৃদ্ধিতে যে বাকলটা থাকে, উদ্ভিদের যখন সেকেন্ডারি বা গৌণ বৃদ্ধি ঘটে তখন সেই প্রাচীর বা বাকলটা ছিঁড়ে গিয়ে বা ফেটে গিয়ে যে ছিদ্রের সৃষ্টি হয় সেটাকে বলা হয় লেন্টিসেল। তাহলে আমি লিখতেছি, উদ্ভিদের সেকেন্ডারি বা গৌণ বৃদ্ধির সময় প্রাথমিক বৃদ্ধিতে সৃষ্ট বাকল ফেটে গিয়ে যে ছিদ্রের সৃষ্টি হয়, তাকে লেন্টিসেল বলে। তাহলে লেন্টিসেল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, উদ্ভিদের সেকেন্ডারি বা গৌণ বৃদ্ধির সময় প্রাথমিক বৃদ্ধিতে সৃষ্ট বাকল ফেটে গিয়ে যে ছিদ্রের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে লেন্টিসেল। আর এই লেন্টিসেলের মধ্য দিয়ে যে প্রস্বেদন হচ্ছে, উদ্ভিদের যে পানিটা বের হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। তাহলে আমরা প্রস্বেদন বললাম 3 টাইপস, স্টোমাটাল বা পত্রন্ধ্রীয় ট্রান্সপিরেশন, আরেকটা হচ্ছে ত্বকীয় বা কিউটিকুলার ট্রান্সপিরেশন, আরেকটা হচ্ছে লেন্টিকুলার ট্রান্সপিরেশন। কোনটা দিয়ে কত পার্সেন্ট হয়? একটা দিয়ে আমরা দেখলাম হচ্ছে 95 থেকে 98%, 2 থেকে 5%, আরেকটা হচ্ছে 1%। কোনটার প্রস্বেদনটা দিন রাত্রি 24 ঘন্টা চলতে পারে তোমরা জানো, সেটা হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন, সেটা দিন রাত্রি 24 ঘন্টা চলতে পারে। আমরা যদি পত্ররন্ধ্রীয়, আমরা এখন একটু দেখে নিব পত্ররন্ধ্রীয় এবং ত্বকীয় কিউটিকুলারের যে পার্থক্য সেটা একটু দেখে নিই। ওকে, আমরা এবার দেখব হচ্ছে পত্ররন্ধ্রীয় এবং হচ্ছে ত্বকীয় প্রস্বেদনের পার্থক্যগুলো আমরা যদি দেখি। প্রথমে আসা হচ্ছে কোনটা দিয়ে কত পার্সেন্ট হয় প্রস্বেদনের হার। আমরা একটু আগেই দেখছি বা আমরা পড়ার সময় বলছি, প্রস্বেদন পত্ররন্ধ্র দিয়ে প্রায় 95 থেকে 98% প্রস্বেদন হয়ে থাকে। আর এটা দিয়ে কত পার্সেন্ট হয়? 2 থেকে 5%। তাহলে আমরা একটা পার্থক্য জানলাম প্রস্বেদনের হার।
এরপরে দেখো আমরা যদি বলি রক্ষী কোষের নিয়ন্ত্রণ, রক্ষী কোষ, রক্ষী কোষের কোথায় নিয়ন্ত্রণ থাকে? পত্রন্ত্রীয় প্রসাধনের মধ্যে রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত নয়। এরপরে কোনটার মধ্য দিয়ে কোন প্রসাধনটা হয়? যদি মাধ্যম যদি বলি, মাধ্যম এটা হচ্ছে পত্ররন্ধ্র, যেটা সেটা হচ্ছে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে হয়, পত্ররন্ধ্র। আর এরপরেরটা পত্ররন্ধ্র হলে তাহলে ত্বকীয়টা কিসের মধ্য দিয়ে হবে? ত্বকীয়টা হবে হচ্ছে কিউটিকল দিয়ে, যেটা কিউটিকুলার। তাহলে আমরা একটা হচ্ছে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে আমরা মাধ্যম দেখতেছি, একটা হচ্ছে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে হচ্ছে, আর একটা হচ্ছে কিউটিকলের মধ্য দিয়ে হচ্ছে। কিউটিকল কখন ঘটে? এটা পত্ররন্ধ্রটা পত্ররন্ধ্র বন্ধ হলে কিন্তু হতে পারবে, হতে পারবে না। পত্ররন্ধ্র বন্ধ হলে, পত্ররন্ধ্র বানান আজকে প্রতিবারই, পত্ররন্ধ্র বন্ধ হলে বন্ধ হয়ে যায়। এটার সাথে পত্ররন্ধ্রের কোনো সম্পর্ক নাই, পত্ররন্ধ্র বন্ধ হলেও এটা চলতে পারে, পত্ররন্ধ্র বন্ধ হলেও চলতে পারে, পত্ররন্ধ্র বন্ধ হলেও এটা চলতে পারে। তাহলে পার্থক্যের মধ্যে আমরা প্রথমে প্রসাধনের হারটা কেমন বা কোনটাতে কত % হচ্ছে, তারপর হচ্ছে আমরা জানলাম রক্ষী কোষ দ্বারা কোনটা নিয়ন্ত্রিত, কোনটা নিয়ন্ত্রিত নয়, মাধ্যম পত্ররন্ধ্র দ্বারা কোনটা হয়, কিউটিকল দ্বারা কোনটা হয়, কখন ঘটে, পত্ররন্ধ্র বন্ধ হলে এটা বন্ধ হয়ে যাবে, আর পত্ররন্ধ্র বন্ধ হলে এটা চলতে পারে। এখন আমরা দেখব রক্ষী কোষ কী বা পত্ররন্ধ্র বা স্টোমাটা আসলে কী। ওকে ওকে, খেয়াল করো, আমরা এবার জেনে নিব হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্রটা আসলে কি। স্টোমাটা বা পত্ররন্ধ্রটা কি সেটা প্রথমে আমরা যদি সংজ্ঞাটা বলি, পাতার ঊর্ধ্ব এবং নিম্নত্বকে বা পাতার ঊর্ধ্ব এবং নিম্নতলে, পাতার ঊর্ধ্ব এবং নিম্নতলে দুটি রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত যে সূক্ষ্ম ছিদ্র সেটাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র। তাহলে আমরা লিখি প্রথমে পাতার ঊর্ধ্ব এবং নিম্নতলের বহিতকে, পাতার ঊর্ধ্ব এবং নিম্নতলের বহিতকে, পাতার ঊর্ধ্ব এবং নিম্নতলের বহিতকে অবস্থিত দুটি রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত, দুটি রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত যে সূক্ষ্ম ছিদ্র তাকে বলা হয় পত্ররন্ধ্র। তাহলে দেখো, পাতার ঊর্ধ্ব এবং নিম্নতলের বহিতকে দুটি রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত যেই সূক্ষ্ম ছিদ্র তাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র। এটা হচ্ছে উদ্ভিদের গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ বলা হয়, উদ্ভিদের গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ, উদ্ভিদের গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ বলা হচ্ছে এই স্টোমাটা বা পত্ররন্ধ্রকে। প্রজাতিভেদে প্রতি বর্গ সেন্টিমিটার প্রায় 1000 থেকে, একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, প্রজাতিভেদে প্রতি বর্গ সেন্টিমিটারে 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকতে পারে। 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র, 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকে। না, আজকে পাইছে আমাকে পত্ররন্ধ্র বানান, আমি মনে হয় প্রতিবারেই ভুল করছি, পত্ররন্ধ্র থাকে। তাহলে দেখো, প্রজাতিভেদে প্রতি বর্গ সেন্টিমিটার পাতার মধ্যে প্রায় 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকে। তাহলে পত্ররন্ধ্রটা কী বললাম? পাতার ঊর্ধ্ব এবং নিম্নতলের বহিতকে, বাহিরের দিকে, এপিডার্মিসের দিকে দুটি রক্ষীকোষ দ্বারা, রক্ষীকোষ বা গার্ড সেল আমরা একটু পরেই দেখব, রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত যে সূক্ষ্ম ছিদ্র তাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা। উদ্ভিদের গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ বলা হয় এই পত্ররন্ধ্রকে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রজাতিভেদে প্রতি বর্গ সেন্টিমিটারের মধ্যে
1000 থেকে 60,000 পত্রন্ধ্র থাকে। আমরা যদি পত্রন্ধ্রের গঠন দেখি, পত্রন্ধ্রের মধ্যে আমরা কী কী দেখতে পাবো? এখানে আমরা দেখতে পাবো হচ্ছে দুটি অর্ধ চন্দ্রাকৃতির রক্ষী কোষ। রক্ষা যে করতেছে, রক্ষা মানে কে? জি, গার্ড সেল, রক্ষী কোষ বা গার্ড সেল। রক্ষী কোষ বা গার্ড সেল আমরা এখানে দেখতে পাবো, দুটো অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ বা গার্ড সেল দেখতে পাবো। আর যেহেতু কোষের মধ্যে কী থাকবে? রক্ষী কোষের মধ্যে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট এবং ঘন সাইটোপ্লাজম থাকবে। ক্লোরোপ্লাস্ট ও ঘন সাইটোপ্লাজম। তাহলে রক্ষী কোষের মধ্যে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, ক্লোরোপ্লাস্ট এবং ঘন সাইটোপ্লাজম থাকে। এরপরে দেখো, এই রক্ষী কোষের চারদিকে থাকবে এখানে সহকারী কোষ। রক্ষী কোষের চারদিকে কি থাকবে? রক্ষী কোষের চারদিকে তোমরা অষ্টম অধ্যায়ে যারা পড়ছো তারা নিশ্চয়ই জানো সহকারী কোষ কীভাবে থাকে, বা এর ভিত্তিতে আমরা পত্রন্ধ্রকে বিভিন্ন নামে নামকরণ করতে পারি। তাহলে রক্ষী কোষের চারদিকে কি থাকবে? এখানে সহকারী কোষ থাকবে। নিচে দেখা যাবে, আশা করি দেখা যাবে, রক্ষী কোষের চারদিকে সহকারী কোষ থাকে। রক্ষী কোষের চারদিকে সহকারী কোষ থাকে, আর পত্রন্ধ্রের নিচে বায়ুকোটরি থাকে। এটা জেনে রাখতে পারো, পত্ররন্ধ্রের বা বইয়ের মধ্যে যে মাইক্রোস্কোপিক ফিগারটা দেওয়া আছে ওটা দেখলে বুঝতে পারবা পত্রন্ধ্রের নিচে বায়ুকোটরি। ওকে, একটু তাহলে আমরা কি বললাম? গঠনের মধ্যে দুটো অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ বা গার্ড সেল থাকবে, রক্ষী কোষে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্ট ও কয়েকটা ক্লোরোপ্লাস্ট থাকবে, এখানে একাধিক ক্লোরোপ্লাস্ট থাকে, ঘন সাইটোপ্লাজম থাকে। এরপরে রক্ষী কোষের চারিদিকে সহকারী কোষ থাকে, পত্রন্ধ্রের নিচে বায়ুকোটরি থাকে। লিখে দেখা যায় কিনা আমি একটু চেক করে নিই। দেখা যায়। ওকে, রক্ষী কোষের গঠনের মধ্যে আমরা যে উপাদানগুলো বললাম সেগুলো দিয়ে যদি আমরা ফিগারটা ড্র করার চেষ্টা করি, তাহলে প্রথমে আমরা বললাম দুটো অর্ধচন্দ্রাকৃতির কি থাকে? দুইটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ থাকে। আগামী একই নিই। তাহলে দেখো, এখানে আমরা দুইটা অর্ধচাঁদের মতো দুইটা রক্ষী কোষ দেখতে পাচ্ছি। দুইটা অর্ধচন্দ্রাকৃতির কী থাকে? রক্ষী কোষ থাকে। তাহলে এগুলোকে আমরা বলতেছি রক্ষী কোষ। রক্ষী কোষের মধ্যে আবার কি বললাম? রক্ষী কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে। রক্ষী কোষের মধ্যে যেহেতু কোষের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, তাহলে মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এখানেও নিউক্লিয়াসটা থাকবে। নিউক্লিয়াস বাদ দিয়ে সেখানে কি থাকবে? একাধিক ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে মনে করো একটু ক্লোরোপ্লাস্ট। তাহলে নিউক্লিয়াস থাকতেছে, রক্ষী কোষ, অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ, দুইটা রক্ষী কোষ মানে গার্ড সেলের মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট এবং কি থাকে? ঘন সাইটোপ্লাজম থাকে। এখানের মধ্যে আবার সাইটোপ্লাজম থাকে। এটা আশা করি সবাই বুঝতে পারছো আমরা কি বললাম। তাহলে এখানের মধ্যে আমরা সূক্ষ্ম ছিদ্র দেখতে পাচ্ছি না। তাহলে সূক্ষ্ম ছিদ্রটাকে বলা হচ্ছে, রক্ষী কোষের কারণে যে সূক্ষ্ম ছিদ্রের সৃষ্টি হচ্ছে সেই সূক্ষ্ম ছিদ্রটাকে কী বলা হবে? সূক্ষ্ম ছিদ্রটাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র। এখন এর চারপাশে আবার কি থাকে বললাম? এর চারপাশে থাকে বললাম হচ্ছে সহকারী কোষ। তোমরা সুন্দর চিত্র বই থেকে দেখে নিবা। চারপাশে সহকারী কোষ থাকবে। বইয়ের মধ্যে এখানে আরও অনেক ড্রয়িং করছে, তুমি মেইন বেসিকটা একটু জেনে রাখো। তাহলে আমি এখানে কি দেখাইলাম? এটা হচ্ছে আমার সহকারী কোষ। এরপরে আমরা এটাকে কি বলতেছি? রক্ষী কোষ। দুইটা রক্ষী কোষ, অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ। এরপর আমরা এখানে এটা হচ্ছে নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, আর এইগুলো হচ্ছে সাইটোপ্লাজম।
সাইটোপ্লাজম। আর মাঝখানের এই রন্ধ্রটাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র, তাহলে ভাইয়া খেয়াল করো আমরা যে বললাম স্টোমাটা বা পত্ররন্ধ্র, সেখানে আমরা কী কী দেখতে পাই? গঠনের মধ্যে আমরা বলছিলাম হচ্ছে দুইটা রক্ষীকোষ, অর্ধ চন্দ্রাকৃতির দুইটা রক্ষীকোষ থাকবে। সেই কোষের মধ্যে রক্ষীকোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, গণসাইটোপ্লাজম থাকবে, গণসাইটোপ্লাজম থাকবে। এরপর আর কী কী বলছি? গণসাইটোপ্লাজম থাকবে, প্লাস হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আর চারপাশে কি থাকবে? সহকারী কোষ থাকবে, চারপাশে থাকবে সহকারী কোষ। পত্ররন্ধ্রের কাজ কি? আমরা যখন পত্ররন্ধ্রের কাজ পড়ব, তাহলে এটা যেহেতু রন্ধ্র, এটা দিয়ে উদ্ভিদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হবে। এই ছিদ্র দিয়ে উদ্ভিদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হবে। এই ছিদ্র দিয়ে উদ্ভিদের প্রস্বেদন, আমরা জানি 95 থেকে 98% প্রস্বেদন হচ্ছে। এই ছিদ্র দিয়ে উদ্ভিদের প্রস্বেদনও হচ্ছে। এই ছিদ্র দিয়ে উদ্ভিদের কী হয়? প্রস্বেদন হচ্ছে। এখানে যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকে, পাতার এখানে যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকতেছে, আর আমরা জানি ক্লোরোপ্লাস্টের মধ্যে উদ্ভিদের সালোক সংশ্লেষণ বিক্রিয়া হয়, তাহলে এখানে সালোক সংশ্লেষণ হবে। তিনটা কাজ মনে রাখো। প্রথমত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হবে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হবে, প্রস্বেদন হচ্ছে এবং সালোক সংশ্লেষণ হবে, মানে খাদ্য তৈরি হচ্ছে। এই কাজগুলো আশা করি তোমাদের মনে থাকবে। একটা ব্যতিক্রম অষ্টম অধ্যায়ে তোমরা পড়বা, সেটা হচ্ছে পাথরকুচি উদ্ভিদের মধ্যে দিনের বেলা পত্ররন্ধ্রটা বন্ধ থাকে, রাতের বেলা খোলা থাকে। তাহলে পাথরকুচিটা একটু ব্যতিক্রম, এটা একটু জেনে রাখিও। পাথরকুচিতে হচ্ছে দিনের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকবে, আর রাতের বেলা পত্ররন্ধ্রটা খোলা থাকবে। এখান থেকে আমরা কিছু প্রয়োজনীয় শব্দ জেনে নিব। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, পত্ররন্ধ্র কখন খুলে যায় বা কখন খুলে কখন বন্ধ হয়, একটু এদিকে খেয়াল করো। মনে করো এটা একটা আমার পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের যে আবরণী, সেটা হচ্ছে পত্ররন্ধ্রের বাহিরের দিকে যে আবরণীটা থাকে পত্ররন্ধ্রের মধ্যে, বা রক্ষীকোষের মধ্যে যে আবরণী, সেটা হচ্ছে রক্ষীকোষের আবরণীটা হচ্ছে কাইটিন ও পেকটিন জাতীয় পদার্থে তৈরি। কাইটিন এবং পেকটিন। আমরা কাইটিন এবং পেকটিন এগুলো কোন ধরনের পদার্থ বলছিলাম তোমাদেরকে মনে পড়ে? পলিস্যাকারাইড বা শর্করা জাতীয় পদার্থ কাইটিন এবং পেকটিন। এগুলো হচ্ছে কাইটিন এবং পেকটিনের পরিমাণটা বেশি থাকে হচ্ছে ভেতরের দিকে। এই জায়গার মধ্যে কাইটিন এবং পেকটিনের পরিমাণটা একটু বেশি পরিমাণে থাকে। কীভাবে এগুলো খুলতেছে বা কীভাবে বন্ধ হচ্ছে দেখো। তাহলে কাইটিন এবং পেকটিনের পরিমাণটা ভেতরের দিকে বেশি থাকে। এদের যখন পানি শোষণ হবে বা অন্ত অভিস্রবণ হচ্ছে, এরা যখন পানি নিচ্ছে, পানি নেওয়ার পর দেখা যায় যেখানে আবরণটা একটু কম, আবরণ কম, সেদিকে চলন ঘটে। যেদিকে আবরণটা কম সেদিকে পানিটার চলন ঘটে। মনে করো এখানে আবরণটা যে পাতলা, সেখানে পানিটা ওইদিকে যাচ্ছে, তাহলে ওইদিকে গেলে এটা আরেকটু বড় হয়ে যাবে না, আরেকটু বড় হয়ে যাবে। তখন কি হয়? তখন এই মাঝখানের অংশটা ভেতরের দিকে অনুপ্রবিষ্ট হয়ে যায়। এই যে মাঝখানের অংশটা ভেতরের দিকে অনুপ্রবিষ্ট হচ্ছে, তখন পত্ররন্ধ্র খুলে যাচ্ছে। খেয়াল করো, আবার বলতেছি, যখন এদের যে আবরণীটা, রক্ষীকোষের যে আবরণী, সেটা হচ্ছে বিভিন্ন শর্করা জাতীয় পদার্থের মধ্যে কাইটিন, পেকটিন ইত্যাদি পদার্থ দ্বারা তৈরি। এই কাইটিন এবং পেকটিনের পরিমাণটা মাঝখান বরাবর বেশি থাকে। এদের কেন্দ্র বরাবর বা রক্ষীকোষের যে মাঝখান বরাবর, সেখানে এই কাইটিন এবং পেকটিনের পরিমাণটা একটু বেশি পরিমাণে থাকবে। এরা যখন পানি শোষণ করলে যেখানে আবরণীটা একটু পাতলা, সেই দিকে পানিটার চলন ঘটতেছে। তাহলে মনে করো সেটা এদিকে ফুলে যাচ্ছে, যেদিকে আবরণটা পাতলা সেদিকে ফুলে যাবে। তাহলে ফুলে গেলে তখন এদিকের যে ভিতরের দিকে যাচ্ছে, সেই ঘাটতিটা পূরণ করার জন্য মাঝখানের অংশটা ভেতরের দিকে অনুপ্রবিষ্ট হয়ে যায়। মাঝখানের অংশটা যদি ভেতরের দিকে অনুপ্রবিষ্ট হয়, সেটাকে আমরা বলতেছি পত্ররন্ধ্র খুলে যাচ্ছে। মাঝখানের অংশটা যদি অনুপ্রবিষ্ট হয়, সেটাকে আমরা বলি পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে আমরা মনে রাখতে পারি, রক্ষীকোষ যদি চুপসে যায়, বা আমি যদি বলি রক্ষীকোষ ফুলে গেলে, দুইটা জিনিস মনে রাখবা। চুপসে গেলে, রক্ষীকোষ ফুলে গেলে কি হয়, আর চুপসে গেলে কি হয়? রক্ষীকোষ ফুলে যাওয়া মানে হচ্ছে তার মধ্যে পানি ঢুকতেছে। পানি ঢুকলে আমরা দেখলাম, সেটা এদিকে খুলে যাচ্ছে। তাহলে রক্ষীকোষ যদি ফুলে গেলে খুলে যায়, রক্ষীকোষ ফুলে গেলে খুলে,
রক্ষী কোষ ফুলে গেলে খুলে, আর রক্ষী কোষ যখন চুপসে যাবে পত্ররন্ধ্র বন্ধ হয়, বন্ধ হয়ে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তাহলে রক্ষী কোষে যখন পানির প্রবেশ ঘটতেছে, পানির প্রবেশ মানে অন্তঃবিস্রবণ বা টার্জিডিটি যখন হবে, টার্জিডিটি আমরা একটা এখানে নতুন টার্ম পড়বো, টার্জিডিটি বা রসস্ফীতি। যখন রসস্ফীতি হচ্ছে, যখন পানি পাচ্ছে তখন সেটা খুলে যাচ্ছে, আর যখন পানির পরিমাণ কমে যাচ্ছে, বহিঃবিস্রবণ হচ্ছে বা প্লাজমোলাইসিস হচ্ছে, সেটা তখন পত্ররন্ধ্রটা বা রক্ষীকোষটা তখন বন্ধ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে জানবো। উইথ পীর মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। আচ্ছা, খেয়াল করো, তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছো কিছু শব্দ, টার্মগুলো যদি আমি তোমাদের বলি, ব্যাপন তোমরা আমার চেয়ে ভালো জানো, অভিস্রবণ, প্লাজমোলাইসিস, টার্জিডিটি, টার্গার প্রেশার, আর একটা হচ্ছে ইমভাইবিশন। ব্যাপন, অভিস্রবণ, প্লাজমোলাইসিস, টার্জিডিটি, টার্গার প্রেশার, ইমভাইবিশন, এর মধ্যে প্রায় 3টা শব্দের সাথে তোমরা পরিচিত। প্লাজমোলাইসিস, টার্জিডিটি, টার্গার প্রেশার, এগুলো একটু তোমাদের জন্য নতুন হতে পারে। প্রথমে আমি যদি ব্যাপন কি, সবাই এখন ব্যাপন বলার সাথে সাথে তোমরা এখন চোখ বন্ধ করে বলা শুরু করছে, বেশি ঘনত্ব থেকে কমের দিকে যাবে। ওকে, সেটাই, পদার্থের কণাসমূহের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। সংজ্ঞাগুলো একটু জেনে রাখবা, জ্ঞানমূলক আসতে পারে। ডিফিউশন বা ব্যাপন হচ্ছে তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পদার্থের অণুসমূহ স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন, সেটা তোমরা জানো। অভিস্রবণ কি? অভিস্রবণ নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাও। কনফিউশনের একটা কারণ আছে, এগুলো আমি আলাদা করে আর চিত্রকে দেখাচ্ছি না। অভিস্রবণ কি তোমরা সেটা নিশ্চয়ই জানো। সেটা হচ্ছে, তুমি এখানে দুইটাভাবে এটাকে আইডেন্টিফাই করতে পারো। একটা হচ্ছে দ্রাবক দিয়ে সংজ্ঞাটা বলবা, নাকি দ্রবণ দিয়ে বলবা। যদি তুমি বলো কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, কম ঘনত্বের দিকে বেশি ঘনত্বের দিকে যাবে, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে যে প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যাবে। জিনিসটা কি বললাম? দ্রাবক যাবে কার থেকে? কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। তাহলে সংজ্ঞাটা কি দিবা? যদি দুইটা একই পদার্থের দ্রবণ বা দুটো ভিন্ন পদার্থের একই পদার্থের দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ, একই পদার্থের দুটো ভিন্ন ঘনত্বের দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ যদি একটি বৈষম্যবেদ্য পর্দা বা অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকে, যে প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে, দ্রবণ বলতেছি কিন্তু আমি দেখিও, দ্রাবক যাবে কোত্থেকে যাবে? কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে যাবে, সেটাকে বলা হচ্ছে অভিস্রবণ। এটা কিন্তু বেশি ঘনত্ব কম ঘনত্ব কনফিউজ করতে পারে। আমি শব্দগুলোকে একেবারে স্পেসিফিক করে বলতেছি। দ্রাবক যাবে কোত্থেকে যাবে? কম ঘনত্বের দ্রবণ থেকে যাবে। কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবকটা যাবে কোথায়? যাবে বেশি ঘনত্বের দিকে। কম ঘনত্বের দ্রবণ যেটা কম ঘনত্বের দ্রবণ, সেখানে কিন্তু দ্রাবকের পরিমাণটা বেশি থাকে। কনফিউশন হলে কমেন্টে জানাও, আমি কমেন্টটা আবার ক্লিয়ার করে দিব। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর আসা হচ্ছে প্লাজমোলাইসিসটা কি। আচ্ছা, প্লাজমোলাইসিসটা কি খেয়াল করো। প্লাজমোলাইসিসের ক্ষেত্রে মনে রাখবা একটা শব্দ, বহিঃঅভিস্রবণ। অভিস্রবণ হলে বহিঃঅভিস্রবণ মানে হচ্ছে পানি বের হয়ে যাওয়া, পানি বের হওয়া। বহিঃঅভিস্রবণ, প্লাজমোলাইসিস হচ্ছে বহিঃঅভিস্রবণ মানে হচ্ছে পানি বের হওয়া, প্লাজমোলাইসিস। বহিঃঅভিস্রবণের ফলে কোষ থেকে যখন তরল পদার্থটা বের হয়ে যায়, কোষের প্রাচীরটা ফেটে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে। তাহলে বহিঃঅভিস্রবণের ফলে বা বইয়ের সংজ্ঞা যদি দিতে চাও, সেক্ষেত্রে কী লিখবা? বহিঃশ্রবণ প্রক্রিয়ায় কোষস্থ পানি কোষের বাইরে বেরিয়ে আসার ফলে, বা বইয়ের থেকে যদি বলি, কোষস্থ পানি কোষের বাইরে বেরিয়ে আসার ফলে কোষের প্রোটোপ্লাজমে সংকুচিত হওয়াকে বলা হচ্ছে প্লাজমোলাইসিস। এত কিছু মনে রাখার দরকার নাই। বহিঃঅভিস্রবণের ফলে যখন কোষের পানি বের হয়ে যাচ্ছে, কোষের প্রাচীরটা ছিঁড়ে যাবে, কোষের প্রাচীরের যে বা সংকুচিত হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্লাজমোলাইসিস।
টার্জিডিটিটা কি? টার্জিডিটি তার উল্টাটা, অন্তঃবিস্রবণের ফলে অন্তঃবিস্রবণ। তাহলে অন্তঃবিস্রবণের ফলে কি হয়? অন্তঃবিস্রবণের ফলে পানিটা প্রবেশ করে। তাহলে এটার সংখ্যা কি দিতে পারো? এটার সংখ্যা অন্তঃবিস্রবণের প্রক্রিয়া পানির ফলে কোষের স্ফীত হওয়ার অবস্থাকে। তাহলে অন্ত ও বিস্রবণের ফলে কোষের যে স্ফীত হওয়া, অন্তঃবিস্রবণ মানে পানি প্রবেশ, কোষের যে স্ফীত হওয়া সেটাকে বলা হচ্ছে টার্জিডিটি। এখন আসে হচ্ছে টার্গার প্রেশার। টার্গার প্রেশারটা কি? তাহলে টার্গার প্রেশারটা জেনে রাখবা। প্রোটোপ্লাজম কর্তৃক কোষ প্রাচীরের উপর যে চাপ, প্রোটোপ্লাজম কর্তৃক কোষ প্রাচীরের চাপ, প্রোটোপ্লাজম কর্তৃক কোষ প্রাচীরের যে চাপ সেটাকে বলা হচ্ছে টার্গার প্রেশার। আর ইমবাইবিশনটা কি? ইমবাইবিশনটা হচ্ছে কলেরধর্মী পদার্থ, শুষ্ক বা অর্ধশুষ্ক পদার্থটা যে প্রক্রিয়া পানি শোষণ করে সেই ধর্মটাকে বলা হচ্ছে ইমবাইবিশন। ইমবাইবিশন, কলেরধর্মী শুষ্ক বা অর্ধশুষ্ক পদার্থটা যে প্রক্রিয়া পানি শোষণ করে সেটাকে বলা হচ্ছে ইমবাইবিশন। ইমবাইবিশনের যে পদার্থগুলো ইমবাইবিশন করতে পারে বা পানিটাকে শোষণ করে নিচ্ছে সেই পদার্থগুলোকে বলা হয় হাইড্রোফিলিক পদার্থ। হাইড্রোফিলিক, হাইড্রো মানে তোমরা জানো পানি, ফিল মানে হচ্ছে আকর্ষণ করা। হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক পদার্থের উদাহরণ পরীক্ষা আসে, এটা মনে রাখবা। আপু সেজে স্টার, আপু সেজে স্টার। আপুতে হচ্ছে আঠা, প্রোটিন, সেলুলোজ, জেলাটিন। স্টার দিয়ে মনে রাখবে স্টার্স মানে শ্বেতসার, স্টার্স শ্বেতসার। তাহলে হাইড্রোফিলিক পদার্থের উদাহরণ আপু সেজে স্টার, আঠা, আঠা, প্রোটিন, সেলুলোজ, জেলাটিন, স্টার্স। তাহলে খেয়াল করো আমরা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ বললাম। আরেকটা শব্দ থাকতে পারে অবিস্রবণিক চাপ বা এরকম কিছু একটা, এগুলো তোমরা পরেই বুঝতে পারবা। এগুলো জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট ব্যাপন। তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পদার্থের কণাসমূহের বা পদার্থের অণুসমূহের স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া সেটাকে বলেছে ব্যাপন বা ডিফিউশন। অবিস্রবণ বা অসমোসিস, তাহলে একই পদার্থ দুটা ভিন্ন ঘনত্বের দ্রবণ যদি একটা অর্ধবেদ বা বৈষম্যবেদ পর্দা দ্বারা পৃথক থাকে, যে প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে চলাচল করে সেটাকে বলা হচ্ছে অবিস্রবণ বা অসমোসিস। প্লাজমোলাইসিস। বহিঃবিস্রবণ শব্দ দুইটা খেয়াল করবা। প্লাজমোলাইসিস, প্লাজমা ল্যামা বা প্লাজমা মেমব্রেনের লাইসিস হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, লাইসিস মানে ভেঙে ফেলা বা ছিঁড়ে যাওয়া। তাহলে বহিঃবিস্রবণের ফলে পানি বের হয়ে যাওয়ার পরে যে প্রক্রিয়াটা ঘটতেছে সেটাকে বলা হচ্ছে প্লাজমোলাইসিস। টার্জিডিটি বা রস স্ফীতি। অন্তঃবিস্রবণ হচ্ছে পানি প্রবেশ করতেছে, একটু আগে আমরা বলছিলাম রক্ষী কোষের মধ্যে যদি পানি প্রবেশ করে সেটা খেয়ে মোটা হয়ে যাবে, মোটা হলেই সেটা কী হবে? ফুলে যাবে, ফুলে গেলে খুলে যায়, রক্ষী কোষ ফুলে গেলে পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে টার্জিডিটি মানে অন্তঃবিস্রবণ, পানি প্রবেশ করবে, পানি প্রবেশ করলে বা টার্জিডিটির কারণে তাহলে সেটা খুলে যাচ্ছে, রক্ষী কোষটা খুলে যাবে। বাহ, লাভই দেখায় ফেলতেছি। অন্তঃবিস্রবণের ফলে খুলে যাবে। টার্গার প্রেশার কি? প্রোটোপ্লাজম কর্তৃক কোষ প্রাচীরের উপর যে চাপ সৃষ্টি হচ্ছে, প্রোটোপ্লাজম কর্তৃক কোষ প্রাচীরের উপর যে চাপ সেটাকে বলা হচ্ছে টার্গার প্রেশার। আর কলেরধর্মী শুষ্ক বা অর্ধশুষ্ক পদার্থ যে প্রক্রিয়া পানি শোষণ করে সেটাকে বলা হচ্ছে ইমবাইবিশন। ইমবাইবিশন পদার্থ যারা ইমবাইবিশন করতে পারে তাদের পদার্থগুলোকে বলা হচ্ছে হাইড্রোফিলিক পদার্থ। হাইড্রো মানে পানি, ফিল মানে আকর্ষণ করা। এটার উদাহরণ কি? আপু সেজে স্টার, আতে আঠা, সেলুলোজ, প্রোটিন, জেলাটিন এবং স্টার্স। তাহলে আমরা প্রথমে কি জানলাম? আমরা জেনে নিলাম হচ্ছে প্রস্বেদন কাকে বলে। প্রস্বেদনের ফলে আমরা এখানে এরপরে পড়লাম হচ্ছে প্রস্বেদনের প্রকার, কোথায় কোনটা দিয়ে কত % প্রস্বেদন হয়। এরপর আমরা জেনে নিলাম হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র, তারপর স্টোমাটার চিত্র দেখলাম, কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ এগুলো জেনে নিলাম। এটা ছিল আমাদের বোটানি লেকচার 4 মানে চ্যাপ্টার 9-এর লেকচার 4। ওকে, আমাদের পরবর্তী লেকচারে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।